ইতিহাসের অনেকগুলো ধাপ অতিক্রম করে ধীরে ধীরে জাতিরাষ্ট্রের ধারণা অস্তিত্বে আসে। জাতিরাষ্ট্রকে অস্তিত্বে আসার জন্য এটা আবশ্যক ছিল যে রাজতন্ত্রকে দুর্বল করে দিতে হবে। এজন্য পশ্চিম ইউরোপে সর্বপ্রথম রিপাবলিক বা প্রজাতন্ত্রের ধারণা জন্ম লাভ করে। প্রজাতন্ত্র হলো এমন একটি সরকার ব্যবস্থা যেখানে সর্বোচ্চ ক্ষমতা থাকে জনগণের হাতে। বিপরীতে রাজতন্ত্র হলো এমন একটি সরকার ব্যবস্থা যেখানে সর্বোচ্চ ক্ষমতা থাকে রাজার হাতে। সর্বপ্রথম 1517 খ্রিস্টাব্দে জার্মানিতে রোমান ক্যাথলিক চার্চের বিরুদ্ধে প্রোটেস্ট্যান্ট রিফরমেশন মুভমেন্ট বা প্রোটেস্ট্যান্ট সংস্কার আন্দোলন শুরু হয়, যার নেতৃত্বে ছিলেন জার্মান ধর্মযাজক মার্টিন লুথার। পরবর্তীতে সুইস যাজক জন কালভা এবং অন্যান্য অগ্রবর্তী প্রোটেস্ট্যান্ট সংস্কার আন্দোলনকারীরা এই আন্দোলন অব্যাহত রাখেন। এরপর ইংল্যান্ডে 1648 খ্রিস্টাব্দে শুরু হয় ইংলিশ রেভলিউশন, যা 1688 খ্রিস্টাব্দ পর্যন্ত চলমান থাকে, যেখানে রাজতন্ত্রের সাথে বিপ্লবীদের একটি চুক্তি সম্পাদন হয় যে গ্রেট ব্রিটেনে রাজতন্ত্র থাকবে, পাশাপাশি বিপ্লবীরা একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে রাষ্ট্র পরিচালনা করবে। এরপর 1765 হতে 1791 সালের মধ্যে ঘটে আমেরিকান রেভলিউশন, যেখানে ব্রিটিশদের পরাজিত করে আমেরিকানরা একটি স্বাধীন প্রজাতান্ত্রিক রাষ্ট্র গঠন করে। 1789 সালে সংঘটিত হয় ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব, যা পরিপূর্ণভাবে রাজতন্ত্রকে বিলুপ্ত করে দেয়। আফগান পাকিস্তান সীমান্ত অঞ্চল চিত্রালে তৈরি আফগানি পাকুল বা পাশতুন টুপি সংগ্রহ করতে আমাদের দ্য বিলিভার সুক ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করুন। অর্ডার করতে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। ইউরোপের রাজনৈতিক প্রেক্ষাপটের এই আমূল পরিবর্তনের পেছনে পুঁজিবাদী ব্যবস্থাকে মূল শক্তি হিসেবে দায়ী করা হয়, কারণ ইতিহাসের এই অধ্যায়কে ভালো করে পর্যালোচনা করলে দেখা যায় যে ইউরোপে রাজতন্ত্র এবং সামন্ততন্ত্র যতটুকু দুর্বল হচ্ছিল, পুঁজিবাদী অর্থনীতি এবং পুঁজিবাদী শ্রেণী ঠিক ততটুকুই শক্তিশালী হয়ে উঠেছিল। অর্থাৎ নগর সভ্যতা ও বাণিজ্যের প্রসারের ফলে পুঁজিবাদী অর্থনীতির প্রসার ঘটেছিল। পুঁজিবাদী অর্থনীতির প্রসারের কারণে পুঁজিবাদী শ্রেণী শক্তিশালী হচ্ছিল এবং পুঁজিবাদী শ্রেণী শক্তিশালী হওয়ার কারণে রাজতন্ত্র এবং সামন্ততন্ত্র দুর্বল হয়ে পড়েছিল। অর্থাৎ রাজতন্ত্র দুর্বল হওয়ায় পুঁজিবাদী শ্রেণী লাভবান হয়েছিল। এর প্রমাণ হচ্ছে ইংলিশ রেভলিউশন, আমেরিকান রেভলিউশন অথবা ফ্রেঞ্চ রেভলিউশন, এই তিনটি সফল রেভলিউশনের পর গঠিত প্রজাতন্ত্রে সাধারণ গরিব, কৃষক এবং শ্রমিক শ্রেণী তাদের ভোটাধিকার পায়নি। সে সমাজে ভোটাধিকারের জন্য যোগ্যতা হিসেবে সম্পত্তির মালিকানা প্রমাণ করতে হতো। এই নিয়মকে বলা হতো প্রপার্টি কোয়ালিফিকেশন বা সম্পত্তির যোগ্যতা। এই বিপ্লবগুলির ইতিবাচক অর্জন ছিল যে তারা রাজতন্ত্র থেকে সাধারণ মানুষকে মুক্ত করেছিল, কিন্তু এর নেতিবাচক দিকটি হল পুঁজিবাদী শ্রেণী শক্তিশালী হয়ে উঠেছিল। অবিভক্ত ভারতে ব্রিটিশ শাসনামলে মুসলিম লীগ ও কংগ্রেস যেসব নির্বাচনে অংশগ্রহণ করেছিল, সেখানেও সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এই নির্বাচনগুলো ক্ষমতাশালী, প্রভাবশালী ও বিত্তশালীদের মধ্যে সীমাবদ্ধ ছিল। কার্ল মার্কসের যুগে 1838 সালে লন্ডন শহরে দি চার্টিস্ট মুভমেন্ট শুরু হয়। সেখানে প্রায় 1,50,000 শ্রমিক তাদের ভোটাধিকারের জন্য একত্রিত হয়েছিল। এই আন্দোলন ছিল শ্রমিক শ্রেণীর দ্বারা চালিত প্রথম কোনো গণ আন্দোলন। শ্রমিকদের এই চার্টারের মূল দাবি ছিল সকল পুরুষের ভোটাধিকার থাকতে হবে এবং প্রপার্টি কোয়ালিফিকেশন বাতিল করতে হবে। সকল পুরুষরা ভোটাধিকার পেলেও তখন পর্যন্ত নারীদের ভোটাধিকারের বিষয়টি মানুষের চিন্তার জগতে জন্মলাভ করেনি। পরবর্তী 100 বছরে সংঘটিত বিভিন্ন ধারাবাহিক সমাজতান্ত্রিক আন্দোলনগুলোর কারণে নারীরাও তাদের ভোটাধিকার লাভ করে। একদিকে পুঁজিবাদী শক্তির সহায়তায় রাজতন্ত্রের পরাজয় এবং প্রজাতন্ত্রের বিজয়, অন্যদিকে শ্রমিক জনতার আন্দোলনের ফলে ভোটাধিকার এবং গণতন্ত্রের প্রতিষ্ঠা। এই সব কিছু একত্রে জাতিরাষ্ট্রের ধারণা অস্তিত্বে আসার পটভূমি তৈরি করে। এই পটভূমিতে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঔপনিবেশিকতার অবসান ঘটলে আমেরিকা এবং ইউরোপের বাহিরেও জাতিরাষ্ট্রগুলো একে একে অস্তিত্বে আসতে শুরু করে। আমাদের মনে রাখতে হবে যে গোটা পৃথিবীতে ঔপনিবেশিকতার অবসান কোনো যুদ্ধের মাধ্যমে ঘটেনি। উদাহরণস্বরূপ, ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান ঘটাতে আমরা কোনো যুদ্ধ করিনি, বরং ব্রিটিশদের সাথে আমাদের একটি চুক্তি সম্পাদিত হয়। 1947 সালে যুক্তরাজ্যের সংসদে দি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট 1947 ভারতীয় স্বাধীনতা আইন নামে একটি আইন পাশ করা হয়, যার ফলে ব্রিটিশ ভারত দুটি নতুন রাষ্ট্র ভারত এবং পাকিস্তানে পরিণত হয়েছে।
ভারতীয় জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ এবং শিখ সম্প্রদায়ের আইনসভার প্রতিনিধিরা লর্ড মাউন্টব্যাটেনের সাথে একটি চুক্তি করেছিলেন, যেটি ৩রা জুন পরিকল্পনা বা মাউন্টব্যাটেন পরিকল্পনা নামে পরিচিত। এই পরিকল্পনাটি ছিল স্বাধীনতার জন্য শেষ পরিকল্পনা, যার মধ্যে এই নীতিগুলি অন্তর্ভুক্ত ছিল। ব্রিটিশ ভারত বিভাগের মূল নীতিটি ব্রিটিশ সরকার দ্বারা গৃহীত। উত্তরসূরি সরকারগুলিকে ডোমিনিয়ন স্ট্যাটাস বা অধিরাজ্যের মর্যাদা দেওয়া হবে। পাকিস্তান এবং ভারত উভয় দেশ স্বায়ত্তশাসন এবং সার্বভৌমত্ব পাবে। তারা নিজেদের সংবিধান তৈরি করতে পারবে। দুটি প্রধান কারণের উপর ভিত্তি করে প্রিন্সলি স্টেট বা দেশীয় রাজ্যগুলিকে ভারত বা পাকিস্তানের যে কোনো একটিতে যোগদানের অধিকার দেওয়া হচ্ছে। কারণ দুটি হলো ভৌগোলিক সংলগ্নতা এবং জনগণের ইচ্ছা। ব্রিটিশ শাসন পর্যন্ত ভারতবর্ষের পূর্ববর্তী সকল রাষ্ট্রগুলোর সীমানা নির্ধারিত হতো যুদ্ধ অভিযানে বিজয়ের মাধ্যমে। কিন্তু 1947 সালে যখন ব্রিটিশ ভারতকে দুই ভাগে বিভক্ত করা হয়, তখন পাকিস্তান ও ভারত রাষ্ট্রের সীমানা নির্ধারিত হয় ব্রিটিশদের সাথে করা চুক্তির মাধ্যমে। এই চুক্তি অনুযায়ী ভারত বা পাকিস্তান তাদের সীমানার বাহিরে অন্য কোনো ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করতে পারবে না। চুক্তি কার্যকর হওয়ার সময় হতে ভারতে বসবাসকারী সকল ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠীর মানুষ সম অধিকারের ভিত্তিতে ভারতের নাগরিক বলে গণ্য হবে। একইভাবে পাকিস্তানে বসবাসকারী সকল ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠীর মানুষ সম অধিকারের ভিত্তিতে পাকিস্তানের নাগরিক বলে গণ্য হবে। পৃথিবীর প্রায় সবগুলো উপনিবেশই এভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম লাভ করেছে, যেখানে ট্রান্সফার অফ পাওয়ার বা ক্ষমতা হস্তান্তর এবং সীমানা নির্ধারিত হয়েছে কিছু চুক্তিতে সম্মতি প্রদানের মাধ্যমে। বিভিন্ন ঔপনিবেশিক শক্তিগুলোর সাথে করা এই চুক্তিগুলি বিশ্বের সমস্ত আধুনিক জাতিরাষ্ট্রের ভিত্তি। বর্তমান বিশ্বের সকল জাতিরাষ্ট্র গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক হলেও এই চুক্তিগুলোর কারণেই এখনও অনেক রাষ্ট্রে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত আছে, যেমন মালয়েশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, অস্ট্রেলিয়া, কানাডা এবং আরও কয়েকটি দেশ। এই সবগুলো দেশ সাংবিধানিক রাজতান্ত্রিক দেশ, যেখানে রাজবংশগুলো টিকে থাকলেও রাষ্ট্র পরিচালনা করছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকার। বিংশ শতাব্দীতে জাতিরাষ্ট্রগুলো জন্ম লাভের পর কোনো জাতিরাষ্ট্রেই নাগরিকদের মধ্যে কোনো শ্রেণী সৃষ্টি করা হয়নি, যে অমুক ধর্মের মানুষ প্রথম শ্রেণী, অমুক বর্ণের মানুষ দ্বিতীয় শ্রেণী, অমুক জাতির মানুষ তৃতীয় শ্রেণী ইত্যাদি। উদাহরণস্বরূপ, ভারত যখন 1947 সালের 15ই আগস্ট স্বাধীন হয়, তখন সে তার সংবিধানে হিন্দু নাগরিকদের প্রথম শ্রেণীর নাগরিক, মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক, বৌদ্ধদের তৃতীয় শ্রেণীর নাগরিক ঘোষণা করেনি। ভারতের হিন্দু নাগরিকরাও গত 70 বছরে কখনো একজোট হয়ে এমনটা দাবি করেনি যে সকল অহিন্দুদের সাংবিধানিকভাবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক ঘোষণা করতে হবে। মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া যখন স্বাধীন হয়ে জাতিরাষ্ট্র গঠন করে, তখন সে তার সংবিধানে অমুসলিম নাগরিকদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক ঘোষণা করেনি। মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মুসলমানরাও কখনো একজোট হয়ে দাবি করেনি যে সকল অমুসলিমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক ঘোষণা করতে হবে। অর্থাৎ সাংবিধানিকভাবে, সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে পৃথিবীর সকল জাতিরাষ্ট্রেই নাগরিকরা দেশের মালিকানায় সমান অংশীদার। সম অধিকারের ভিত্তিতে তারাও দেশের মালিক। তবে প্রত্যেক ধর্মের কিছু কট্টরপন্থী উগ্রবাদীরা এই সামাজিক চুক্তিকে এখনও মেনে নিতে পারেনি। উদাহরণস্বরূপ, ভারতের কট্টর হিন্দুত্ববাদীরা, ইউরোপ ও আমেরিকার হোয়াইট সুপ্রিমেসিস্টরা, মুসলিম বিশ্বের উগ্রবাদীরা, মিয়ানমারের বৌদ্ধ উগ্রবাদীরা এবং ইসরায়েলের জায়নিস্ট উগ্রবাদীরা। বিংশ শতাব্দীর শুরুর ভাগ হতে গত 100 বছরে পৃথিবী এক আমূল পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে, যেখানে হাতে গোনা কিছু ব্যতিক্রম ব্যতীত সারা বিশ্ব থেকে রাজতন্ত্র বিলুপ্ত হয়ে গিয়েছে এবং একের পর এক স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্র অস্তিত্বে এসেছে। প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তিগুলো জয়লাভের পর 1920 সালের জানুয়ারি মাসে লিগ অফ নেশনস সৃষ্টি করে। লিগ অফ নেশনস সৃষ্টির পেছনে এই বিজয়ী শক্তিগুলোর প্রধান উদ্দেশ্য ছিল পৃথিবীতে বৈশ্বিক শান্তি রক্ষা করা, অন্তত পশ্চিমা বিশ্বে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, অর্থাৎ একটি সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে যে কোনো ধরনের যুদ্ধকে এড়ানো এবং সমঝোতা ও সালিশের মাধ্যমে আন্তর্জাতিক দ্বন্দ্বের নিরসন করা, পাশাপাশি পুরো পৃথিবীর উপর মিত্রশক্তিগুলোর রাজনৈতিক প্রভাবকে বজায় রাখা। ইউরোপিয়ান পশ্চিমা মিত্রশক্তিগুলো বুঝতে পেরেছিল যে রাজ্য আর সাম্রাজ্য প্রতিষ্ঠার জামানা ধীরে ধীরে শেষ হয়ে আসছে। এখন যেভাবে তারা সুদূর ইউরোপ থেকে ভারতীয় উপমহাদেশ সহ
গোটা আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলগুলো সরাসরি শাসন করছে, গত 200 বছরে যেভাবে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে, বদলে যাওয়া পৃথিবী হয়তো তাদেরকে আর এই সুযোগ দিবে না। তাই এমন একটি বৈশ্বিক ব্যবস্থা তৈরি করা প্রয়োজন, যাতে এই পরিবর্তিত ভূ রাজনৈতিক পরিস্থিতিতে এবং 20 শতাব্দীর এই নতুন নতুন ধারণার যুগেও মিত্রশক্তিগুলো তাদের আধিপত্য বজায় রাখতে পারে, বা কম পক্ষে আধিপত্য বজায় রাখার ন্যূনতম সুযোগ বাকি থাকে। বদলে যাওয়া পৃথিবীতে এই নতুন ধারণাগুলো কি? ধীরে ধীরে বিশ্ব এই ধারণার দিকে এগিয়ে যাচ্ছিল যে আগ্রাসী যুদ্ধ বা অন্য ভূখণ্ডে আক্রমণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী হওয়া উচিত, এবং সেই ভূখণ্ড জোর করে দখলে রাখাও আন্তর্জাতিক আইনের পরিপন্থী হওয়া উচিত। এই ধারণার ফলেই 1928 সালে কেলগ-ব্রায়ান্ট প্যাক্ট বা কেলগ-ব্রায়ান্ট চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তীতে কেলগ-ব্রায়ান্ট চুক্তির অনুরূপ বিধানগুলিকে জাতিসংঘের চার্টার বা সনদের অন্তর্ভুক্ত করা হয়, অর্থাৎ এই চুক্তির বিধানগুলোকে আন্তর্জাতিক আইন হিসেবে স্বীকৃতি দেয়া হয়, যেখানে মেনে নেওয়া হয় যে আগ্রাসী যুদ্ধের মাধ্যমে কোনো অঞ্চলে কারো বিজয় বৈধ হতে পারে না। কেলগ-ব্রায়ান্ট চুক্তি এবং জাতিসংঘের চার্টারে বলা হচ্ছে যে আগ্রাসী যুদ্ধের মাধ্যমে কোনো অঞ্চলে কারো বিজয় কখনোই বৈধ হবে না। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, আমরা কিভাবে একটি নির্দিষ্ট অঞ্চল ঠিক করব? অর্থাৎ কোনো নির্দিষ্ট ভূখণ্ড বা অঞ্চলে কাদের সার্বভৌমত্ব বৈধ তা কিভাবে নির্ধারণ করব? এই প্রশ্নের উত্তর একটি, আর তা হলো জাতিরাষ্ট্র, অর্থাৎ একক জাতিগত পরিচয় বা জাতীয় আদর্শকে ভিত্তি করে গঠিত রাষ্ট্র। সুতরাং পৃথিবীর ভিন্ন ভিন্ন অঞ্চল বা ভূখণ্ডকে জাতিরাষ্ট্রের রূপ দিতে হবে, যেখানে শুধুমাত্র সেই নির্দিষ্ট জাতিগোষ্ঠীর সার্বভৌমত্ব বৈধ থাকবে, এবং যেখানে অন্য কোনো জাতিগোষ্ঠীর আগ্রাসী যুদ্ধের মাধ্যমে ভূমি দখল বৈধ হবে না। এই কারণেই ইসরায়েল কর্তৃক ফিলিস্তিন ভূখণ্ড দখল আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ, এবং এটি একটি অপরাধ। এখন জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে প্রথমেই যে প্রশ্নটি সামনে চলে আসে তা হলো, এই সার্বভৌম রাষ্ট্রের ভিত্তি কি হবে? অর্থাৎ এই রাষ্ট্র কি শুধুমাত্র জাতীয়তার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হবে, নাকি এর ভিত্তি হবে একটি নির্দিষ্ট ভূখণ্ড বা অঞ্চল? আরেকটি প্রশ্ন হলো, একটি নির্দিষ্ট ভূখণ্ডে একাধিক জাতিগোষ্ঠী বসবাস করলে সেই রাষ্ট্রের ভিত্তি কি হবে? যেহেতু জাতিগত ভিত্তিতে মানুষকে আলাদা করা সম্ভব ছিল না, কারণ পৃথিবীর প্রায় সকল ভূখণ্ডেই বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের একত্র বসবাস ছিল। উদাহরণস্বরূপ ভারতবর্ষ, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ নানা জাতিগোষ্ঠীর মানুষের বসবাস। তাই একটি নির্দিষ্ট ভূখণ্ডের উপর ভিত্তি করে জাতিরাষ্ট্রের ধারণাটি আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা লাভ করে। যে মুহূর্তে আপনি এই বাস্তবতা অর্থাৎ ভূখণ্ডের উপর ভিত্তি করে জাতিরাষ্ট্রের ধারণাটি মেনে নেবেন, তখন এর স্বাভাবিক পরিণতি হলো আপনাকে এটাও মেনে নিতে হবে যে যদি এই জাতিরাষ্ট্রগুলো অস্তিত্বে আসে, তবে প্রতিটি জাতির সেলফ ডিটারমিনেশন বা আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক ব্যবস্থায় একটি জাতি তাদের নিজেদের ভাগ্য নির্ধারণের আইনগত অধিকার সংরক্ষণ করে। সুতরাং পৃথিবীর সকল জাতিরাষ্ট্রকে অন্য আরেকটি জাতিরাষ্ট্রের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি দিতে হবে। তারা যদি নিজেদের সরকার নিজেরাই গঠন করতে চায়, তাহলে তারা তা করতে পারবে। এই কারণেই আমরা মুসলিমরা দাবি করি যে ফিলিস্তিন এবং কাশ্মীরের মুসলমানদের সেলফ ডিটারমিনেশন বা আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে, অর্থাৎ তাদের পৃথক স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার রয়েছে, যেমন অধিকার রয়েছে ব্রিটেন বা আমেরিকার খ্রিস্টানদের। মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার, সার্বভৌম জাতিরাষ্ট্রের নাগরিকদের শাসক নির্বাচনের অধিকার এবং আইনের শাসন, এই ধরনের বিভিন্ন নতুন নতুন ধারণাকে 20 শতাব্দীর শুরুর দিকেই আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়া হয়। 300 বছরেরও বেশি সময় ধরে এই সমস্ত ধারণাগুলি নিয়ে পশ্চিমা জগতের বিভিন্ন দর্শনবিদ এবং চিন্তাবিদরা আলোচনা করেছেন। এর ফলেই আজ এই নতুন পৃথিবী, এই নতুন জগৎ শুধু নতুন নতুন যুদ্ধ বিমান তৈরি বা কম্পিউটার তৈরির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এর সাথে সাথে সামাজিক বিজ্ঞানের বিকাশ ও অগ্রগতিও হয়েছে। ফলে এই নতুন নতুন ধারণাগুলি বিশ্বকে তার মুঠোয় নিয়ে গেছে। একদিকে পৃথিবীতে জন্ম নেয়া কিছু নতুন ধারণা, এবং অন্যদিকে প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তিগুলোর অপ্রতিরোধ্য বিজয়। এই সব কিছু
একটি নতুন ওয়ার্ল্ড অর্ডার, একটি নতুন ইউনিভার্সাল সিস্টেম, একটি নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম দেয়। সেই নতুন বিশ্ব ব্যবস্থায় লিগ অফ নেশনস ব্রিটেনকে একটি ম্যান্ডেট প্রদান করে যে ব্রিটেন প্রথম বিশ্বযুদ্ধে বিজয়ী শক্তি হলেও ফিলিস্তিন ভূখণ্ডকে তার সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করবে না, তবে ফিলিস্তিন ভূখণ্ড ব্রিটিশ প্রশাসনের অধীনে পরিচালিত একটি ভৌগোলিক অঞ্চল হবে। ব্রিটিশরা 1922 সালের জুন মাসে লিগ অফ নেশনস থেকে ফিলিস্তিন ভূখণ্ডের জন্য এই কর্তৃত্ব লাভ করে। সাবেক ওসমানীয় সাম্রাজ্যের অধিকৃত অঞ্চলগুলো নিজের পায়ে দাঁড়ানোর আগ পর্যন্ত পরিচালনার জন্য এই ম্যান্ডেট প্রথা বা কর্তৃত্ব প্রদান প্রথা চালু করা হয়েছিল। এভাবেই শক্তির জোরে ব্রিটেন সরাসরি ফিলিস্তিন শাসন করে। ঠিক এরপরই ব্রিটেন ইহুদিদের সাথে করা বালফোর চুক্তি অনুযায়ী ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার সব রকম ব্যবস্থা গ্রহণ করে। ব্রিটিশ ম্যান্ডেটের 1 বছর পর অর্থাৎ 1923 সালের পরিসংখ্যান অনুযায়ী সে সময় ফিলিস্তিনে মুসলিমদের সংখ্যা ছিল প্রায় 5,90,000 এবং খ্রিস্টানদের সংখ্যা ছিল 73,000-এর কিছু বেশি। অন্যদিকে ইহুদিদের সংখ্যা ছিল প্রায় 84,000। এই 84,000 ইহুদিদের মধ্যে প্রায় সকলেই 1880 সালের পর ফিলিস্তিনে প্রবেশ করেছে। 1923 সালে এটা স্পষ্ট ছিল যে 84,000-এর এই ক্ষুদ্র জনসংখ্যা নিয়ে ইহুদিদের পক্ষে একটি ইহুদি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না। তাই ব্রিটেন ইহুদিদের এই প্রচেষ্টাকে আরও সহজ করার চেষ্টা করছিল। পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী ইহুদিদের ফিলিস্তিনে এসে বসতি নির্মাণে সব রকম সহায়তা করে যাচ্ছিল এই দেশটি। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিদের সংখ্যা দাঁড়ায় প্রায় 5,54,000, যেখানে মুসলিমদের সংখ্যা ছিল প্রায় 10,62,000। প্রথম বিশ্বযুদ্ধের ন্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধেও মিত্রশক্তিগুলোই বিজয় অর্জন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান 5 মিত্রশক্তিগুলো ছিল যুক্তরাজ্য, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন। পরবর্তীতে পূর্ব পশ্চিমের আরও অনেক রাষ্ট্র মিত্রশক্তিতে যোগ দেয়। এই বিশাল বিজয়ের পর প্রধান 5 মিত্রশক্তি লিগ অফ নেশনসকে বিলুপ্ত করে এর স্থানে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ প্রতিষ্ঠা করে। এই দীর্ঘ আলোচনার সারমর্ম হল, বর্তমান ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ সকল জাতি বা রাষ্ট্র মিলে গঠন করেনি। সকল দেশের সাথে সমানভাবে এই আন্তর্জাতিক নীতিগুলোর বিষয়ে আলোচনাও করা হয়নি। প্রকৃত অর্থে জাতিসংঘ হচ্ছে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ীদের দ্বারা প্রতিষ্ঠিত একটি নতুন বিশ্ব ব্যবস্থা, একটি নতুন ওয়ার্ল্ড অর্ডার। এজন্যই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এই 5টি দেশ: মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন। এবং এই 5টি দেশই ভেটো দেওয়ার ক্ষমতা সংরক্ষণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘের চার্টার দ্বারা কেলক-ব্রায়ান্ট চুক্তির বিধানকে পুনরায় নিশ্চিত করা হয় যে আগ্রাসী যুদ্ধের মাধ্যমে ভূখণ্ড দখল শান্তির বিরুদ্ধে অপরাধ। আর্টিকেল 2-এর 4 নং প্যারাগ্রাফে বলা হয়, All the members shall refrain in their international relations from the threat or use of force against the territorial integrity or political independence of any state. জাতিসংঘের সকল সদস্য তাদের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে হুমকি বা শক্তির ব্যবহার থেকে বিরত থাকবে। বর্তমানে আমরা মুসলিমদের এটা অনুধাবন করতে হবে যে এই 5টি দেশ বিজয়ী এবং তাদের দ্বারা প্রতিষ্ঠিত একটি নতুন বিশ্ব ব্যবস্থায় আমরা বাস করছি। অনেকে হয়তো বলবেন যে পৃথিবীতে 195টি দেশ বা জাতিরাষ্ট্র স্বাধীনতা পেয়েছে, আর এই স্বাধীনতা আমরা অর্জন করেছি, আর এই প্রত্যেকটি জাতিরাষ্ট্র হলো সার্বভৌম রাষ্ট্র। কিন্তু বাস্তবতা হলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই 5টি স্থায়ী সদস্য দেশ ব্যতীত বাকি 190টি দেশ এবং তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব শুধুমাত্র কিছু নাম। গোটা পৃথিবীর শাসক মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী এই 5টি দেশ। কিছু নীতির উপর প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক ব্যবস্থা রয়েছে যার উপর ভিত্তি করে তারা গোটা পৃথিবীকে শাসন করছে। এই 5টি দেশের বাইরে আর কোনো শক্তি নেই যা তাদের চ্যালেঞ্জ করতে পারে। মুসলমানরাও এমন কোনো সক্ষমতা অর্জন করতে পারেনি যা তাদের চ্যালেঞ্জ করতে পারে। সুতরাং এই 5 ভেটো রাষ্ট্রই আসলে পৃথিবীর শাসক রাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1947 সাল থেকেই
এই ভেটো রাষ্ট্রগুলো প্রকাশ্যভাবে দুটি ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে আছে। একদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স, আর অন্যদিকে রাশিয়া এবং চীন।